জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে এই জায়গায় দাঁড়িয়ে ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধের যে জিগির উঠছে সেটা কি আদৌ বাস্তবায়িত হবে? সিন্ধু চুক্তি বাতিল হওয়ার পরে এই সিন্ধু চুক্তির জেরে কি কি হতে পারত আর বাতিল হওয়ার পরে কি কি হচ্ছে সেই দিকে আমাদের নজর থাকবে। আজকে খুব গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ বিষয় আপনারা জানেন, যারা সকাল থেকে সংবাদ মাধ্যমে নজর রেখেছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রীর বৈঠক ভারতে। এই বৈঠকও যথেষ্ট তাৎপর্যপূর্ণ, যদিও খুব স্বাভাবিকভাবে বৈঠকের নির্যাস এখানে কখনোই আলোচনা করা যাবে না জাতীয় নিরাপত্তার স্বার্থে। এবং তার পাশাপাশি সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে ভারত এবং ফ্রান্সের মধ্যে প্রতিরক্ষা চুক্তি। এই প্রতিরক্ষা চুক্তি আরো শক্তি বৃদ্ধি করলো ভারতের, নতুন করে বলার অপেক্ষা রাখে না। রাফাল এমজেট সর্বোচ্চ গতি 2000 কিলোমিটার প্রতি ঘন্টায় উঠতে পারে সুপারসনিক গতিতে। রয়েছে সাফরন গ্রুপের উন্নত ল্যান্ডিং গিয়ার, ফোল্ডিং উইংস, শক্তিশালী আন্ডার কারেজ, রয়েছে ডেক ল্যান্ডিং, টেল হুকের মতো অত্যাধুনিক সমস্ত ফিচার উত্তাল সমুদ্রে ল্যান্ডিং এর জন্য, যা অত্যন্ত প্রয়োজনীয়। 8টি মিসাইল বহনে সক্ষম এবং ডগ ফাইটে অত্যন্ত পারদর্শী। F-16 কে টেক্কা দিতে যথেষ্ট সক্ষম রাফাল এম। এবং এই শক্তি বৃদ্ধির ফলে পাকিস্তানের যে আরো হৃদকম্প শুরু হয়ে যাবে বা গিয়েছে, এটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। এই এম ফাইটার ভারতের শক্তি বৃদ্ধি তো করলই, পাশাপাশি লড়াই বা যুদ্ধের আগেই যে পাক সেনাবাহিনীতে গণ ইস্তফা শুরু হলো বা হয়েছে, তার অন্যতম কারণও বটে। অফিসার থেকে সাধারণ সুবেদার ইস্তফার দীর্ঘ লাইন। পাকিস্তান সেনাবাহিনীতে 200 জন গণ ইস্তফা দিয়েছেন। বাহিনীর মনোবল ভাঙছে, নতুন করে বলার অপেক্ষা রাখে না। পাক সেনাপ্রধান তিনি কোথায় রয়েছেন, কেউ তাকে খুঁজে পাচ্ছে না। নিরুদ্দেশ সম্পর্কে ঘোষণা যদিও আমি এখানে করতে বসিনি, কিন্তু এটা আমাদেরও প্রশ্ন, ভারতবাসীরও প্রশ্ন, যে যুদ্ধ যদি হয়ও বা কার সাথে হবে, কোন রণকৌশলে হবে, কার রণকৌশলে হবে। পাকিস্তানের সেনা প্রধান তিনিই তো বেপাত্তা। বাহিনীর মনোবল একেবারে ভেঙে গুড়িয়ে গিয়েছে। ভারতের প্রত্যাঘাত হতে পারে, এই সম্ভাবনা সামনে আসতেই কি পাক জনতাকে এবার ঢাল করছে পাকিস্তান। সিন্ধ, খাইবার পাখতুনখোয়ার একাধিক মিসাইল বেস ভারতের মিসাইল টার্গেটে রয়েছে কি এই মুহূর্তে? এই সমস্ত কিছু প্রশ্নের উত্তর সময় দেবে। কিন্তু অবশ্যই যে 26 জন চলে গেলেন, সেই 26 জনকে আরো একবার শ্রদ্ধা এবং অবশ্যই কুর্নিশ জানিয়ে আজকে হাল্লাবোল শুরু করব। আমাদের সঙ্গে আজকে যারা প্যানেলে উপস্থিত রয়েছেন, এবার তাদের সঙ্গে আলাপ করানোর পালা। আমার সঙ্গে অবসরপ্রাপ্ত নৌসেনা কর্তা বিমল কুমার চন্দ রয়েছেন, বীরচক্র প্রাপ্ত। বিমলবাবুকে প্রথমেই স্বাগত জানাবো আমার অনুষ্ঠানে। আমার সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নন্দী। দেবাশিস দাকেও স্বাগত জানাবো আমার অনুষ্ঠানে। আমার সঙ্গে অবসরপ্রাপ্ত বায়ুসেনা কর্তা রঞ্জন মুখোপাধ্যায় রয়েছেন। রঞ্জনবাবুকে স্বাগত জানাবো আমার অনুষ্ঠানে। আমি যেহেতু রাফাল দিয়ে শুরু করলাম, আমি আজকে অনুষ্ঠানটা শুরুই করি একটু রঞ্জনবাবুকে দিয়ে। পাক মদতে যে হামলা হয়েছে সেটা প্রমাণিত, কারণ যে ছবি আমরা আজকে দিনভর দেখিয়েছি যে হামলায় যোগ রয়েছে পাক জঙ্গি গোষ্ঠীর, এটা পাক সেনার গোপন নথিতেই প্রমাণিত। যে ছবি, আমি আরেকবার একটু সেই ছবিটা দেখাতেও চাইব। এবং তার পাশাপাশি একদিকে যখন এই খবর আমরা পাচ্ছি, তার পাশাপাশি এই রাফাল চুক্তি, পাকিস্তানের হৃদকম্প তো ডেফিনেটলি রয়েছে, হচ্ছে, কিন্তু তার সঙ্গে রঞ্জনবাবু শিরদাঁড়াটাকে ভেঙে গুড়িয়ে দেওয়ার জন্য তো মানে রাফালেরও প্রয়োজন নেই বোধহয়। ওই একটা সিন্ধু চুক্তি বাতিল হওয়াটাই যথেষ্ট। কিভাবে দেখছেন আপনি? দেখুন, নমস্কার। অনেক কয়েকটা কথা এর মধ্যে আছে। একটা হচ্ছে সিন্ধু জল চুক্তি, যেটাকে আমরা ইন্ডাস ওয়াটার ট্রিটি বলে জানি।
আর একটা হচ্ছে আমরা এটা প্রমাণিত যে 26 জন আমাদের ভারতীয়দের এই অ্যান্টি হিন্দু সাইকোলজি একটা ক্রিয়েট করা, একটা ন্যারেটিভ ক্রিয়েট করার চেষ্টা পাকিস্তানের সেনাপ্রধান করছেন। এবং কয়েকদিন আগে তিনি যখন পাকিস্তানের একটা কনভেনশন, যে সমস্ত পাকিস্তানিরা বিদেশে থাকেন তাদের নিয়ে একটা করেন, সেখানে তিনি ওপেনলি বলেন যে আমাদের সঙ্গে হিন্দুদের কোনো রকমের মিল নেই, আমরা আলাদা ওরা আলাদা, কখনো ওই চুক্তিতেই আমরা তো পাকিস্তান তৈরি করেছি। এবং উনি এমন একটা ন্যারেটিভ নেন উইচ ইজ ভেরি অ্যান্টি হিন্দু, এবং তারপরেই এই ঘটনাটা ঘটে। তো এটা একদম প্রমাণিত যে জেনারেল মুনির এর অ্যাবসলিউট মদতে এই কাজটা পাকিস্তান এটা কায়রতাপূর্ণ কাজটা করেছে। এবারে আসা যাক যে আমরা তিনটে ডিফারেন্ট অ্যাকশনস নিতে পারি। একটা হচ্ছে পলিটিক্যাল, একটা জিও পলিটিক্যাল এবং একটা আপনার সামরিক, একটা মিলিটারি অ্যাকশন নিতে পারি, একটা ডিপ্লোম্যাটিক অ্যাকশন। তো ডিপ্লোম্যাটিক এবং জিও পলিটিক্যাল অ্যাকশনসের মধ্যে আমাদের এই জলযুদ্ধ যেটা, তার জন্য মানে উত্তাপটা বাড়ছে ঠিকই, কিন্তু এই জলযুদ্ধটা তো অ্যাকচুয়াল কারণ নয়। অ্যাকচুয়াল কারণ হচ্ছে ওরা আমাদের দেশে এসে আমাদের এখানকার কিছু লোকের মদতে, বেশিরভাগ লোকই পাকিস্তানের, এখানকার একজন লোক ছিল, এবং তাদের মদতে আমাদের 26 জনকে মানে একদম নিরীহ ব্যক্তিদের ওরা মারলো। তার এগেনস্টে আমাদের অ্যাকশন হচ্ছে আমরা যে এই জলযুদ্ধ, আমরা ইন্ডাস ওয়াটার ট্রিটিটাকে রুখি। কিন্তু এই ইন্ডাস ওয়াটার ট্রিটিটা কি, সেটা যদি আমি 1-2 মিনিট সময় দেন আমি ভালো করে বলি। এটা একটা কমপ্লেক্স ট্রিটি, যেটা ওয়ার্ল্ড ব্যাংকের মদতে 1960-তে এটা আমাদের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এটাতে সই করেছিলেন। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এবং এই কি পরিপ্রেক্ষিতে তিনি এটা সই করেছিলেন সেটা ঠিক জানা যায় না, তবে এটা ওয়ান সাইডেড মানে পাকিস্তানকে মেজরিটি শেয়ার জলের ইউজ করার এটাতে জিনিস দেওয়া আছে। কি কারণ, এই একতরফা কারণ কেন হয়েছিল তার উত্তর নেই। 1960 সালে জওহরলাল নেহরু গিয়েছিলেন করাচিতে, এবং করাচিতে গিয়ে ওখানে আইয়ুব খান তখন পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন, এই দুজনের মধ্যে এই চুক্তিটা হয়। এবং এই চুক্তি অনুযায়ী মেজর ওয়াটার ব্যবহার পাকিস্তান করতে পারবে। এইটা আর একটু পরিষ্কার হওয়া উচিত এটাতে, কারণ ভারতীয় সংবিধানের আর্টিকেল 7 এন্ট্রি 56 বলে যে রাইপেরিয়ান অথরিটি স্টেটসের, ধরুন একটা রাজ্য থেকে অন্য রাজ্যে যখন কোনো নদীর জল যায়, সেই তার উপর কোনো জিনিস করতে গেলে ইন্ডিয়ান পার্লামেন্ট এটা করবে। কিন্তু যখন অন্য দেশ থেকে আমাদের দেশে কিংবা আমাদের দেশ থেকে অন্য দেশে যায়, সেটাও খালি ফেডারেল গভর্নমেন্ট করতে পারবে। কিন্তু স্টেটের যে আর্টিকেলস আছে কনস্টিটিউশনে, তাতে এন্ট্রি নাম্বার 17 পারমিট করে স্টেটকেও কিছু লেজিসলেশন করতে রিভার ওয়াটার নিয়ে। আমরা জানি আমাদের দেশেও কাবেরী ওয়াটার নিয়ে এসব হয়েছে, কিন্তু যখনই আপনি দেখবেন যে কোসি রিভার বা তিস্তা রিভার, যেখানে বেঙ্গল, বিহার ইনভলভ, সেন্ট্রাল গভর্নমেন্ট করেন, তাদের 1-2 থাকে, তাদের স্টেটের এটাও দেখা যায়। এবারে ফেডারেল আর্টিকেল 14 সেন্টারকে পারমিট করে এই ফরেন সমস্ত ট্রিটির জন্য। খুব ইন্টারেস্টিংলি একটা জিনিস বলতে চাইবো এখানে আপনাদের দর্শকদের জন্য। তখনকার 1960-তে যখন জওহরলাল নেহরু এটা সই করে এলেন, তখন প্রজা সোশ্যালিস্ট পার্টির একজন এমপি ছিলেন, তার নাম ছিল অশোক মেহতা এইটা নিয়ে কোয়েশ্চেন তোলেন, এবং পার্লামেন্টে, লোকসভাতে উনি বলেন যে এটা তো আগে ডিসকাশন হওয়া উচিত ছিল। যাই হোক, জওহরলাল নেহরু একতরফা গিয়ে সই করে চলে এলেন, এটা ভারতের পক্ষে নয়, ওদের পক্ষে মেজরিটি শেয়ারটা ওরা পাবে, আমরা এটা পার্লামেন্টে ডিসকাস করতে চাই। তখনকার যিনি স্পিকার ছিলেন ওটা নাকচ করে দিলেন। এটার উপরে অনেক পিআইএল সুপ্রিম কোর্টেও দেওয়া ছিল, এবং এখানে আমার বলতে কোনো দ্বিধা নেই, এই পিআইএলগুলো রিসেন্টলিও হয়েছে, সেটা খুব হারিডলি মিলর্ডস ইন সুপ্রিম কোর্ট নাকচ করে দেন। তার মানে কোনো রকমের কেন করেন তার কারণ জানা যায়নি। জম্মু অ্যান্ড কাশ্মীর গভর্নমেন্ট আজ থেকে 22 বছর আগে 2003-এ একটা ওদের অ্যাসেম্বলিতে একটা ল পাস করেন, যেটাতে ওরা বলেন যে আমরা এই ট্রিটিটা মানতে পারি না, কেননা এই ট্রিটিতে আমাদের নোকসান হচ্ছে। আসলে নোকসানটা কি হচ্ছে
সেটাও জানা দরকার। এই জল থেকে আমাদের 13.43 লাখ একর ল্যান্ড আমরা ইরিগেট করতে পারি। এটা জম্মু অ্যান্ড কাশ্মীর, হিমাচল, রাজস্থান, হরিয়ানা সব জায়গায় ক্যানেলের থ্রু দিয়ে। এখন পুরনো ক্যানেলগুলো খারাপ, যার জন্য আমরা 7.59 লাখ একর করতে পারছি। এটা আমাদের অনেকখানি বাড়ানো যায় এবং ফার্মার্সদের এতে অনেক বেনিফিট হবে। তো এইটার জন্য আমরা আগস্ট 2024-এ এবং 23-ও দুবার পাকিস্তানকে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এই ট্রিটির আর্টিকেল 12.3 অ্যাক্টের অনুযায়ী আমরা ওদেরকে বলি এটাকে আমরা আবার আলোচনা করি, রিডু করা যায়, কিন্তু এইটা করতে পাকিস্তান নারাজ। এখন এর মোদ্দা কথা হলো, আমরা যদি জলটা বন্ধ করি অ্যাজ পার ল, ওরা আইনগতভাবে ওরা আন্তর্জাতিক আদালতে যেতে পারবে। আন্তর্জাতিক আদালতে আমাদেরও বলার আছে, আমরাও বলতে পারবো, এবং আমি আশা করি আন্তর্জাতিক আদালতে গেলেও পাকিস্তানের কোনো সুরাহা হবে না, এবং এটাতে আমাদের পক্ষেই আলটিমেটলি জিনিসটা আসবে। এবার আসা যাক, এইটা একটা হচ্ছে ডিপ্লোম্যাটিক বা জিওপলিটিক্যাল অ্যাকশন। মিলিটারি অ্যাকশনে আপনি রাফেলের কথা বললেন। রাফেলের আগের জেনারেশন এয়ারক্রাফট মিরাজ 2000 আমাদের কাছে অলরেডি আছে। উই আর কোয়াইট অ্যাকোয়াইন্টেড উইথ দ্য সার্ভিসিং অ্যান্ড আদার ফেসিলিটিস, এবং ইনভেন্টরি আমাদের কাছে অনেক আছে, এবং তাতে আমাদের কোনো অসুবিধে নেই। রাফেল আমাদের স্ট্রেংথটা অনেক বাড়িয়ে দেবে নিশ্চিত, কিন্তু রাফেল ছাড়াও যেটা আপনি বললেন যে আমরা সক্ষম, ওদের কাছে অত অ্যামুনেশনই নেই, এবং এটা একটা রেটরিক পাকিস্তান আর্মি চিফের। এবং আপনি তো জানেন পাকিস্তান ইজ অ্যান আইডিওলজিক্যাল স্টেট, সেখানে আর্মি সমস্ত কিছু কন্ট্রোল করে, বাকি সবাই নিমিত্ত মাত্র, আর্মি যেটা বলবে সেটাই হয়। তো আমাদের দেশে সেটা নয়, এবং তার জন্য এখন যে হারে ওদের ওখান থেকে লোকজন বেরোচ্ছে আর্ম ফোর্সেস থেকে, নিশ্চয়ই ওদের মনোবল ভাঙা, এবং আর্মি চিফেরও বহুদিন থেকে কোনো দেখা সাক্ষাৎ নেই, বহুক্ষণ থেকে সবাই লোকে খুঁজছেন ওনাকে, সেটা আমাদের পরের বিষয় দেখার। কিন্তু উই আর অ্যাট এ মাচ সুপিরিয়র পজিশন, এবং ওদের উচিত শিক্ষা এই 26 জন নিরীহ ব্যক্তির যে ডেথ হলো তার এগেনস্টে ওদের একটা অ্যাকশন তো হবেই। বেশ, আমি আসবো রঞ্জনবাবু, আবারও পরবর্তীতে আপনার কাছে, আমি বিমলবাবুর কাছে একটু আসবো। এবং এই যে আমরা দেখছি এখন যে কড়াকড়ি কাশ্মীর জুড়ে যেভাবে চিরুনি তল্লাশি চলছে জঙ্গিদের খোঁজে, প্রথমত এটা একটু জানতে চাইবো বিমলবাবু আপনার অভিজ্ঞতা, বা রঞ্জনবাবু রয়েছেন কিছুক্ষণের মধ্যে, হয়তো সমীরবাবু আমাদের সঙ্গে যোগদান করবেন। আমি বলছি আপনাদের অভিজ্ঞতা কি বলে যে এখনো ওই জঙ্গিরা কি ওই এলাকাতেই আছে? দেখুন, আমাদের যা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স যেটা আছে, আমরা ডিফেন্স স্টাডি করার, যারা জঙ্গি তারা কিন্তু চট করে চলে যেতে পারেনি। কারণ হচ্ছে আসাটা যত সহজ, যাওয়াটা তত সহজ নয়, যেটা আমরা আমাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। তারা এখনও পর্যন্ত বিভিন্ন জায়গায় লুকিয়ে আছে। শুধু তাই নয়, ওরা বহু সাধারণ যে নাগরিক তাদের সাথেও মিশে আছে। কারণ হচ্ছে আপনি এটা হয়তো বললে পরে অনেকেই ভাবতে পারে যে সাধারণ নাগরিক কেন তাদের সাহায্য করছে। সাধারণ নাগরিক সাহায্য করছে কারণটা হচ্ছে যে এক নম্বর হচ্ছে ভীতি প্রদর্শন করে, যেটা হচ্ছে যে সাধারণ নাগরিকের কাছে তারা যখন এসে তাদেরকে এমন ভয় দেখায় যে তারা বাধ্য হয় তাদের সম্বন্ধে কিছু না বলতে। এবং এখন বর্তমানে যারা এই অ্যাকশনগুলো করার পরে যারা এখনও পর্যন্ত আমাদের ভারতবর্ষ রয়ে গেছে, কাশ্মীরে রয়ে গেছে, তারা কিন্তু এখনও সবাই যেতে পারেনি, বহু আটকে আছে। আমাদের কথাটা হচ্ছে যে ওরা যে এলাকাগুলোকে, দুর্গম এলাকাগুলোকে এত সুন্দরভাবে ওরা চেনে, যেটা আমাদের পক্ষে, আমাদের সেনাবাহিনীর পক্ষে খুব অসুবিধা। কারণ হচ্ছেই আমাদের সেনাবাহিনী যেভাবে কাজ করে আর জঙ্গি যেভাবে কাজ করে, এর মধ্যে তো আকাশ পাতাল তফাৎ আছে। জঙ্গির যে কাজকর্ম এবং সেনাবাহিনীর যে কাজকর্ম, দুটোর মধ্যে তফাৎ থাকার দরুন কী হয়, জঙ্গি যে কাজটা খুব সহজভাবে করতে পারে সেটা সেনাবাহিনী করতে পারে না। কারণ এটা হচ্ছে আমাদের কিছু বাধ্যবাধকতা আছে। তো সেই জন্য বলছি যে আজকে আমাদের দেশে যে অবস্থায় এসে দাঁড়িয়েছে, আমরা একটাই রাস্তা আমাদের, যে অনুপ্রবেশ যতক্ষণ পর্যন্ত, দুর্গম এলাকাতে অনুপ্রবেশ যতক্ষণ পর্যন্ত বন্ধ না হবে, আমাদের যে বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হলে পরে অনুপ্রবেশ বন্ধ করা এবং জঙ্গি যারা আছে তাদের সবাইকে ধরা। যতক্ষণ পর্যন্ত না সমস্ত জঙ্গি এলাকা থেকে নিঃশেষ করে দেওয়া যাবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের শান্তি নেই।
আমরা সম্পূর্ণভাবে নিশ্চিত হতে পারবো না যে আমরা সেই এলাকাটাকে আমরা শান্ত করতে পেরেছি। কারণ দেখুন, চিন্তা করে যে কাশ্মীর নিয়ে বলতে গেলে কারণ যেহেতু আজকে এই ঘটনাটা শুরু হয়েছে কাশ্মীরকে দিয়ে, কাশ্মীরে নিয়ে বলতে হলে পরে একটা কথা বলতে হবে। এই কাশ্মীরে কিন্তু একটা বিরাট বড় ইতিহাস আছে। কাশ্মীর যদি যে সময়ে আমাদের ব্রিটিশ পিরিয়ডে যখন আমাদের দেশ ভাগ হলো, তখন রাজা হরি সিং ছিলেন রাজা, এবং উনি কন্ট্রোল করতেন টোটাল কাশ্মীরটাকে, জম্মু কাশ্মীর থেকে আরম্ভ করে লেহ লাদাখ সমস্ত কিছু ওনারা নিয়েছিলেন। এইবার যখন ব্রিটিশ আমাদেরকে দিয়ে চলে গেল, আমাদেরকে দুটো ভাগ করে দিয়ে চলে গেল, স্বাধীনতা তো আমরা পেলাম না, আমরা পেলাম দুটো ভাগ হলো আমাদের দেশটাকে, একটা চলে গেল পাকিস্তান আর একটা হলো ভারত। এই যে তখন ব্রিটিশ বলেছিল যে তোমরা কার সাথে যাবে, ভারতের সাথে চলে আসো বা কিছু, বলছে না, আমরা রাজা হরি সিং উনি তখন চিন্তা করলেন যে না, আমি যেভাবে আছি স্বাধীনভাবে, সে স্বাধীনভাবেই থাকবো। দেখুন উৎসটা কোথা থেকে আরম্ভ হচ্ছে। তখন কি হলো, যখন উনি এই জিনিসটা চিন্তা করলেন, তখন উনি ভাবলেন না একবারও যে চীন এবং পাকিস্তান দুটো তার পাশে আছে। এবার চীন দেখলো যে এই সুযোগ কাশ্মীরকে অ্যাটাক করো, পাকিস্তান দেখলো এই সুযোগ পাকিস্তানকে অ্যাটাক করো, এই কাশ্মীরকে অ্যাটাক করো। আমরা তখন তার জাস্ট আমাদের সাথে ভারতের সাথে রাজা হরি সিংয়ের জাস্ট চুক্তি হচ্ছে। চুক্তি হওয়ার পরে যখন আমাদের চুক্তি হয়ে গেল, তখন দেখা গেল অলরেডি চীন কিছুটা অংশ দখল করে রেখেছে, পাকিস্তান কিছুটা অংশ দখল করে রেখেছে, এবং পাকিস্তান যে অংশটা দখল করে রেখেছে সেটা ইল্লিগাল, কমপ্লিটলি ইল্লিগাল। কারণ হচ্ছে রাজা হরি সিং কিন্তু সমস্ত কাশ্মীরটাকে ভারতকে দিয়েছিলেন, কোনো পার্ট কোনো অংশ কিন্তু আর কাউকে দেননি, না চীনকে না পাকিস্তানকে। কারণ আমি 1965 সাল থেকে যুদ্ধ করছি, আমি কিন্তু এই পাকিস্তানকে খুব ভালোভাবে চিনি। 65 সালের যুদ্ধে আমরা পাকিস্তানকে দেখিয়ে দিয়েছিলাম যে আমাদের কি ক্ষমতা আছে, 71 সালেও দেখিয়ে দিয়েছি। এখন কথাটা হচ্ছে যে পাকিস্তান এদের কিছুতেই মানে লজ্জা যাকে বলে, মানে মানুষের একটা কী হয়, হারার পরে এতবার ভারতের কাছে হেরে যাওয়ার পরেও এখনও তাদের কোনো লজ্জা বলে কোনো জিনিস নেই। তারা এখনও ভাবছে ভারতকে আমরা যেভাবে হোক আবার দখল করব। আমাদের কাছে যা আছে আমাদের কিছু দরকার নেই, আমরা যেটুকু করেছি আমাদের তো শুরু করেছি আমরা সিন্ধু জল স্থগিত করে, সিন্ধু জলের যে ইয়েটা আছে সেটাকে আমরা স্থগিত করে আমরা জাস্ট বুঝিয়ে দিয়েছি যে আমরা কি করতে পারি। এরপরে আমাদের কিন্তু বিমল বাবু আপনি যে কথা বলছেন সঠিক কথা, কিন্তু তার পাশাপাশি আমি আমার মানে যদি এটা হয়ে থাকে, আপনি যেটা দিয়ে শুরু করলেন যে যদি এটা হয়ে থাকে যে জঙ্গিরা এখনো ওখানেই আশ্রয় নিয়ে আছে, তাহলে এত উন্নত প্রযুক্তির অস্ত্র যে দেশের কাছে আছে তাদের কাছে কেন এই তথ্য পৌঁছচ্ছে না যে তারা কোথায় আছে, কিভাবে আছে? এখন এআই টেকনোলজি বেরিয়ে গিয়েছে, আরও হয়তো নতুন নতুন অনেক এমন কিছু টেকনোলজি ভারতের কাছে আছে বলে বিশ্বাস করি আমরা যে এটা খুব সহজেই অনুমেয় এবং সহজেই জঙ্গিরা পর্যন্ত পৌঁছানো যাবে। কিন্তু তারপরও যদি সেটা করা যাচ্ছে না বা কোনো রকম প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে, সেটা কেন? আমি এটা উত্তর খোঁজার চেষ্টা করব। একটা বিরতির খুব দ্রুত সময় হয়ে গিয়েছে, বিরতির পরে ফিরে এসে এই একটা তথ্য আমাদের কাছে ইতিমধ্যেই আসছে যে হ্যাকিংটা দুঃসাধ্য হয়ে দাঁড়াচ্ছে, মানে এই জঙ্গিরা কোথায় আছে এই কারণ আপনাদের মনে থাকবে যে ভারতে কিছু চীনা অ্যাপ যেগুলো নিষিদ্ধ করা হয়েছে, আর সেই নিষিদ্ধ চীনা অ্যাপকে ব্যবহার করে কথাবার্তা বা নিজেদের মধ্যে সংযোগ স্থাপন এগুলো করে চলেছে পেহেলগাঁওয়ের ওই 4 জঙ্গি। কিছুক্ষণ আগে বিমলবাবু একটা কথা বলছিলেন যে অনুপ্রবেশ বন্ধ করা ইমিডিয়েটলি দরকার, সেটা ভারতের পূর্বভাগ হোক ভারতের পশ্চিম ভাগ হোক, সমস্যাটা হয়তো দু জায়গাতেই বেশ খানিকটা একই রকম। এই জায়গায় দাঁড়িয়ে সমীরবাবু আপনার কাছে যে প্রশ্নটা রাখতে চাইবো যে সেনারা তো বারবার মানে জল, স্থল এবং অন্তরিক্ষ 3 জায়গা থেকেই সেনারা বারবার যে কথা বলছেন যে আমরা প্রস্তুত, তাহলে কি আমরা ধরে নেব যে প্রথমত যুদ্ধের দিকেই আমরা এগোচ্ছি? রণনীতি কি হবে যদি সেটা হয়, নাকি এই হাতে না মেরে ভাতে মারা এই প্রসেসটাই চলতে থাকবে? সরি আমার দেরি হয়ে গেল, আর ওই অন্য একটা চ্যানেল থেকে আসতে প্রচণ্ড জ্যাম ছিল,
বাট হ্যাটস অফ ব্রাদার যিশু যে নিয়ে এসছে আমাকে। আমরা যেটা ঘটলো 22 তারিখে 2:20 এরকম সময় যেটা দেখা হচ্ছে সেই সময়টায়, এবং তারা এইরকম নারকীয় হত্যা যে হতে পারে কেউ কোনোদিন আমরা মানে স্বপ্নেও ভাবিনি। যেটা হয়েছিল 71-এর যুদ্ধে, যারা ওখানকার যারা পাকিস্তানিরা তাদের স্থানীয় যারা ছিল তারাই তাদের গাইড করে নিয়ে যে ইন্টেলেকচুয়াল লেভেলে যত ছিল তার প্রায় আর বেশ কয়েক লক্ষ লোককে মেরে ফেলা হয়। কিন্তু আজকে যেটা হয়েছে সেটা কিন্তু আমি বলবো যে এটা কিন্তু প্রথম নয় শেষও নয়। এই হত্যা প্রথমও নয় শেষও নয়। কাশ্মীরে হত্যা হয়েছে এবং ভবিষ্যতে যদি আমরা মানে কী বলবো যে মিলেমিশে না থাকতে পারি তাহলে আবার হবে। প্রশ্নটা আমার হচ্ছে যে ঘটনাটা ঘটে গেছে, এখন সেই ঘটনাটা ঘটেছে কিংবা তারপরে যে আমরা যদি ক্রোনোলজিক্যালি দেখি তাহলে দেখা যাচ্ছে যে ওরা মানলো। প্রথমে ওরা আইডেন্টিফাই করে নিল যে প্রথম লেডিজ অ্যান্ড চিলড্রেন নো, তাদের কোনো কিন্তু বাইয়ে দেয়নি। তারপরে যেটা হয়েছে সেটা হচ্ছে যে রিলিজিয়ান বেসড হওয়ার ফলে যারা ব্রাহ্মণ কিংবা হিন্দু তাদের ওরা শেষ করল। এবং যাওয়ার সময় বলে গেল মোদিকে বলে দিস যে আমরা এই কাজ করে গেলাম। এরপরে যেটা আমার মনে হয় সেখানে আমরা অনেক বেশি অ্যাক্টিভ হতে পারতাম। কারণটা হচ্ছে যে রাস্তা দিয়ে ওরা এসছে, মানে যে রাস্তা দিয়ে গেছে এখন, যেটা আমি মানে প্রথম থেকেই বলছি যে দ্য রিট্রিট রুটটা কোনটা হবে। ওখান থেকে রিট্রিট রুটটা নর্মালি কি হয়, কিস্তোয়াড় বলে একটা জায়গা আছে, সেই কিস্তোয়াড়ের ওখানে এবং তার একদিক হচ্ছে ডোডা ডিস্ট্রিক্ট ডোডা, আরেক দিকটা হচ্ছে ভদ্রোয়া। এই ভদ্রোয়া এখন সেইটা হচ্ছে আজকে যেটা খবরে যে ভদ্রোয়া এবং ডোডা এরিয়াতে যে দুজন আমি হোমগ্রোন যাদের আমি হোমগ্রোন মিলিটেন্ট বলি, যারা এখানে ট্রেন্ড হয়েছে। আগে মানে হিজবুল মুজাহিদিনরা মোস্টলি হোমগ্রোন মিলিটেন্ট হতো, এখন তাদের কমান্ড করার জন্য অনেক সময় দেখা গেছে যে আফগান থেকে হার্ডকোর ট্রেন যারা আছেন তাদের আনা হয়েছে। এখন এই জায়গাটায় আমরা বড্ড লেট করে দিলাম মনে হচ্ছে সেই জায়গাটা, যে এই দিকটা কারোরই কোনো ধ্যান ছিল না প্রবাবলি। আমার প্রশ্ন হচ্ছে যে ওখানটায় একটা কথা হচ্ছে যে কে ওই পারমিশনটা দিল যে এই যায় স্পটটাই এখন খুলে দেওয়া হয়েছে বলে, কেউ দেয়নি। এখন মন্ত্রী যদি তার 25 বছরের যে বিবাহবার্ষিকী করেন ওখানে, সেখানে সেটা তো কেউ কিছু বলতে পারবে না। কিন্তু যারা দেখতে গেছিল তারা কিন্তু ওখানে যিনি ছিলেন তারা কিন্তু সঠিক কাজ করেননি এখানে। দ্বিতীয়ত যেটা, ওখানে একটা ইউনিট আছে, পুলিশও আছে কাছাকাছি, তাদের রেসপন্সটা যদি আরেকটু প্রম্পট হতো হয়তো একটা যখন দৌড়চ্ছিল আমি দেখলাম একটা আর্মি ইউনিটের, তাদের হাতে হাতিয়ার ছিল and they were running after the people, but by then they have already escaped through the very very tough route যেটা আমি বলছি কিস্তোয়াড়ে, because I happen to be in Kishtwar. I commanded a battalion for about 2.5 years. এরকম এত কঠিন জায়গা, it is, you can say it is the breeding center, the first মানে মিলিটেন্টস এখানে সেই জায়গাটায়। আর এখনো পর্যন্ত আমার মনে হয় যে আমরা ভুল হলে যেন শিক্ষা নেই, কিছু শিক্ষা ভবিষ্যতের জন্য আমাদের নেওয়া দরকার, যেটাকে আমরা বলি লেসন্স টু লার্ন। কেন সবসময় যে আমরা ভালো সবসময় সফল হব, আমাদের যদি আমরা নিষ্ফলও হই, আমাদের কিন্তু একটা আত্মসমীক্ষার দরকার প্রত্যেকেরই, যে আমরা যে কাজটা করছি সেখান থেকে ভালো হবে না মন্দ হবে। যে এই কাজটা যেটা করলো 5 জন না 4 জন, 5 জন বোধহয়, ওরা 3 জন পাকিস্তানি, 2 জন হোমগ্রোন, 5 জন। এখন যেভাবে এখন যেটা নাড়ানো হচ্ছে এই কাজটা, এই যে ভারতের পরিকাঠামো যা নিয়ে আমরা গর্ব করছি, আমি এই প্রতিরক্ষা খাতে বলছি,
সেই পরিকাঠামোর মধ্যে থেকে আমাদের এই ভুলটা হলো কি করে, মানে এই ভুলটার খেসারত 26টা প্রাণকে দিতে হচ্ছে Correct. বা হলো? দেখো, দুটো জিনিস আছে এতে। একটা হচ্ছে কমপ্লাসেন্সি, সব ঠিকঠাক চলছে, টোটাল কমপ্লাসেন্সি। দ্বিতীয় যেটা হচ্ছে, আমি প্রত্যেকটা জায়গায় খুব জোর গলায় বলছি যে আমাদের ইন্টেলিজেন্স ব্রাঞ্চ হ্যাজ ফেইলড মিজারেবলি। সেটা বাংলাদেশেই হোক না কেন, কারণ বাংলাদেশ অত বড় একটা গণ উত্থান হলো, ঠিক সেই সময় কিন্তু কেউ জানতে পারলো না, ওয়েদার আওয়ার হাই কমিশন ওখানে যারা রয়েছে একদিন আগেও কিংবা- কেউ বুঝতে পারেনি। এটা কেউ বুঝতে পারলো না, এটা মন মানতে চায় না, কিন্তু ফ্যাক্ট ইজ ফ্যাক্ট। সেই জায়গাটায় যদি, কারণ উই আর ফাইটিং অ্যান ইনভিজিবল এনিমি, রিমেম্বার ইট, উই আর ফাইটিং অ্যান ইনভিজিবল এনিমি, যে আমি জানি না যে তার মধ্যে তোমার টেররিস্ট আর কে ভালো, বাট হি নোজ দ্যাট আই অ্যাম ইজ আইডেন্টিফাইড টার্গেট, হি ক্যান ইজিলি শুট মি দ্যাট এই ভদ্রলোক আমাদের ডিএসএফের একজন ডিআইজি, সো হি ডাজন্ট হ্যাভ এনি রাইট টু লিভ এনি মোর। ঠিক আছে না? কারণ আমি ভুক্তভোগী এই কিস্তোয়াড়ে, যেটাকে আমি বলছি ওয়ান অফ দ্য টাফেস্ট এরিয়াস দ্যাট আই হ্যাভ সার্ভড, যেখানে আরআরের সূত্রপাত হলো রাষ্ট্রীয় রাইফেলস। ইনফ্যাক্ট I was given the honor by the army commander Udhampur to give them the introductory lecture about the entire terrain and activities এইটা। সেই জন্য আমি বলছি যে এত কঠিন জায়গা, কিন্তু ওরা কিন্তু এখনই ডোডা কিংবা ভদ্রোয়া পৌঁছয়নি। এই জন্য বলছি, যেখানে ওদের বাড়ি বলে বলা হচ্ছে এখন, এই জন্য বলছি যে অবভিয়াসলি একেবারে বেউকুফ হলেও যারা ওখানে আছেন, যারা কাজে ব্যপ্ত, তাদের কেন প্রথমেই ওরা জানে যে তার বাড়িতে প্রথমে যাবে। কারণ এদের কিন্তু দু তিনটে ক্যারেক্টারিস্টিক্স আছে কাশ্মীরি, সেই এই হোক তোমার এই টেররিস্ট হোক আর যে কেই হোক না কেন, ওরা ফটো তুলতে খুব ভালোবাসে বন্দুক হাতে। ইট ইজ আ ফ্যাক্ট অ্যান্ড দিস হ্যাজ বিন ভেরি মানে ডেঞ্জারাস মানে ওদের জন্যে, কারণ ওই ফটো নিয়েতেই কিন্তু আমরা কিন্তু অনেকের কাছে পৌঁছতে পেরেছিলাম। মানে আপনি এটা মনে করছেন যে ওরা এখনো ওখানেই আছে ওই এরিয়াতে, আচ্ছা, ওই এরিয়াতে। এবং আমি যেটা বলতে চাইছি, আমি বর্ডার পার করতে পারে না, বর্ডার কোথায় যাবে ওরা? পাকিস্তান থেকে এসছে, তারা পাকিস্তানে যাবে। উইদিন দ্য কান্ট্রি। খুব ইন্টারেস্টিং একটা জায়গায় আমি সমীরবাবুকে থামিয়েছিলাম, আমি ওইখান থেকে আরেকবার ঢুকতে চাইবো। কিশোয়ার নিয়ে কথা হচ্ছে, তো তাহলে সমীরবাবুর যেটা অভিজ্ঞতা সেই অনুযায়ী কিশোয়ার সেই সময়ও দুর্গম ছিল। কিশোয়ারের কথা আজকে আপনি বলছেন যে এটা এখনও দুর্গম, তাহলে আপনি আপনার পেশাদারিত্বের যে সময় সেইটা অতিক্রম করে আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি, এই কবছরেও কিশোয়ার, তাহলে আমাদের ধরে নিতে হবে যে আমাদের কাছে এখনো দুর্গম, আমরা ওটাকে ক্র্যাক করতে পারিনি। হ্যাঁ, কারণটা দেখ, আমার যে দুটো তিনটে জিনিস এখানে। একটা হচ্ছে কিস্তোয়াড় ইজ এ ভেরি টাফ টেরেন। ওখান থেকে আমি তো একবার গুলাম নবী আজাদকে বলেছিলাম যে এই যে এটা শুরু হয়েছে, অ্যাট ইজ আই এম হ্যাপি। বললো কে বাত কর রহে হো তুম? কারণ আই এম হ্যাপি ইন দ্য সেন্স যে নাহলে এই জঙ্গলগুলো শেষ হয়ে যেত, প্রকৃতি নষ্ট হয়ে যেত। আপনারা যেভাবে জঙ্গল কেটেছেন, গুলাম নবী ওই উনি এসেছিলেন আমার কাছে দিল্লি থেকে আর কি, ওনার বাড়ি কাছে একেবারে। আচ্ছা, ওনার বাড়ি হচ্ছে আমাদের ওখানে একটি মন্দির আছে, ওখানে লোকেরা বলে সরথাল, আর নাম হচ্ছে শ্রীথল। অনেকেই ক্লেম করেন যে 51 পিঠের একটি পিঠ হয়েছে ওইখানটায়। গোলাম নবী আজাদের বাড়িটা ঠিক ওই কাছাকাছি, ওই ইয়ের মধ্যে, ভদ্রোয়ার কাছে। তো আমি বলছি যে আমাদের কিন্তু আমরা এই সময়ে বসে আজকে যখন ইভেন জানতে পারলো যে দিস ম্যাসাকার হ্যাজ টেকেন প্লেস, immediately why chopper was not pushed into service, অন্তত ওপর থেকে নিচে তো ওরা কিছু সার্ভে করতে দেখতে পারতো। সুতরাং এইগুলো যে রয়েছে না, এগুলো একান্তভাবে মেনে নেওয়া যায় না। আজকে আমাদের এত বড় একটা আমাদের দেশ, তার মধ্যে এত কিছু রয়েছে, অথচ দেখা যাচ্ছে প্রয়োজনের সময় আমরা এদিক ওদিক করে দৌড়ে বেড়াচ্ছি। ভালো কথা যে তোমরা এখন বোধহয় 13টা না কটা বাড়ি ভেঙেছো, খুব ভালো কথা যে কিছু। কিন্তু আমার প্রশ্ন যে 6 দিন হয়ে গেল, অথচ যে আশাটা আমরা করেছিলাম যে একটা কমসে কম একটা এমন একটা ঘটনা ঘটুক যাতে আমাদের দেশবাসী যারা এখনো পর্যন্ত আশায় রয়েছে যে আমরা
পাকিস্তানকে আর ছাড়বো না। কিন্তু সেই জায়গাটায় প্রথমে আমরা যেটা এটা হলো ইন্দাস রিভারের অ্যান্ড অল দোজ থিংস, খুব ভালো কথা। এই সেটা এখন তো বলতে পারো যে দিজ আর অল সফট ওয়ারফেয়ার। দ্বিতীয়ত, এবং তার উপরে বিলাওয়ালের যে কথাগুলো বলেছে, এর থেকে ইম্যাচিউরড কেউ হতে পারে না, কারণ বিকজ হি ওয়াজ লুজিং হিজ পলিটিক্যাল জমি খুব একটা ওনার নেই, সেটা হয়তো ফিরে পাওয়ার জন্য এরকম কিছু বলতে হয়, তাই বলেছেন। তবে আমার যেটা, আমাদের রিলেন্টলেসলি কিন্তু যেতে হবে, এবং কারণ আমরা আগে যখন শ্রীনগরে ছিলাম, উই ক্রিয়েটেড এ রেশিও যে একটা টেররিস্ট মারলে আমাদের যদি একটা সোলজার মারে, আমরা একটা মানে মিনিমাম একটা টেররিস্ট মারবই। there is no two opinion about it, and Srinagar we have been able to, সেখানে গাজী বাবাকে আমরা ধরেছিলাম ওকে এই সিস্টেমে। আমার কথা এই যে নিজেদের যারা জানেন তাদেরও কিছু কিছু মাঝে মাঝে একটুখানি তাদের সাহায্য নেওয়া দরকার। কারণ এখন এই যে ধরো একটা স্ট্রেট একটা কোনো ইয়েতে হবে না, কিন্তু যুদ্ধ এখন যুদ্ধ হবে মাল্টিপ্রং, যদি আমরা পারি সেই জায়গাটা। নেভি 26 এয়ারক্রাফট পেয়েছি, খুব ভালো কথা, খুব ভালো কথা। আমাদের এয়ার সুপিরিয়রিটি, আমার এয়ার অ্যাসেট অনেক বেড়ে গেল। নাম্বার 2, যে আমাদের ছেলেরা যারা এই ওখানে ছিল, তারা যদি জানছে আজকে যে পুলিশের লোকেরা যে এইটা টেররিস্টের বাড়ি ছিল, তো এতদিন ধরে তুমি ভাঙনি কেন, ওখানে লোকগুলোকে যারা থাকে ওখানে তাদের তুলে অ্যারেস্ট করোনি কেন বলি? হঠাৎ করে তোমার কাছে পুরো লিস্ট এসে গেল যে এরা টেররিস্ট, সুতরাং আই মিন দ্যার শুড বি সাম কাইন্ড অফ ভেরি লজিক সামথিং, তাই নয় কি? বেশ, আমি এখান থেকে এবার একটু দেবাশিসদার কাছে আসবো। দেবাশিসদা, একটা তথ্য আজকে দিনভর আমরা দেখাচ্ছিলাম, সেটা হচ্ছে যে মানে চীন তো আমি বাদ দিচ্ছি, আমি তুরস্কের কথা বলছি, যে পাকিস্তানকে খোলাখুলি সাহায্যের কথা এবার তুরস্কের তরফ থেকে ঘোষণা করা হয়েছে। এই অপারেশন দোস্ত, এই অপারেশন দোস্তে যেভাবে ওই ভূমিকম্পের সময় তুরস্কের পাশে ভারত দাঁড়িয়েছিল, মোটামুটি সেটা ভুলে গিয়ে আজকে তুরস্কের তরফ থেকে সামরিক কিছু সাহায্য পাকিস্তানকে করা হচ্ছে। আমার প্রশ্ন যেটা আপনার কাছে, যে ভারতের মিত্র নির্বাচন বা বিদেশ নীতি নিয়ে কি কোনো বদল এখন এই মুহূর্তে আনা প্রয়োজন রয়েছে বলে আপনি মনে করছেন? দেখুন, এটা হচ্ছে কিছু কিছু বিশেষ পরিস্থিতিতে এরকম হয়। এখন তুরস্কের সাথে আমাদের যেমন সখ্যতা রয়েছে, পাকিস্তানের সখ্যতা রয়েছে। এখন তুরস্কের যিনি রাষ্ট্রপ্রধান এরদোগান, তিনি হার্ডলাইনে বিশ্বাসী, এবং তিনি ইসলামিক র্যাডিক্যালাইজেশন যে প্রসেস সারা বিশ্ব জুড়ে, তার নেতৃত্বের অন্যতম অংশীদার। সুতরাং পাকিস্তানকে দিতেই পারে। পাকিস্তানকে দেওয়া মানে এই নয় কারণ আমাদের সাথে বন্ধুত্ব ছিন্ন হবে, কারণ তুরস্কের সাথে আমাদের শুধু স্ট্র্যাটেজিক পার্টনারশিপ নয়, মানে একটা ইকোনমিক পার্টনারশিপ রয়েছে, এবং ডিপ্লোম্যাটিক্যালি আমরা খুব ক্লোজ। যদিও একটা কমপ্লেক্সিটি রয়েছে, যেহেতু আমেরিকার আমরা খুব ক্লোজ, আমরা কোয়াডের পার্টনার, তুরস্কের সাথে আমেরিকার আবার একটা হস্টিলিটি রয়েছে। সুতরাং এখন খুব দ্রুত এই বন্ধুত্ব বদল বা বন্ধুত্ব নিয়ে মন্তব্য করা ঠিক হবে না। কিন্তু এটা ঠিক, তুরস্কে এত দ্রুত মানে সাড়া দেওয়াটা এটা আশ্চর্যেরই লেগেছে আমাদের। কিন্তু পাশাপাশি এটা আমাদের সফলতা দেখব। বিগত কয়েক বছরে আমাদের যেমন দক্ষিণ এশিয়ার দেশগুলো, বিশেষ করে ইন্ডিয়ান ওশান লিটারাল স্টেটস, মালদ্বীপস এবং শ্রীলঙ্কার সাথে উত্তেজনা ছিল, কিন্তু আমরা দেখব বিগত কয়েক মাসে সেটা আমরা এটা ম্যানেজ করেছি। কারণ ঠিক এর মধ্যে দেখা যাচ্ছে পাকিস্তানের সাথে শ্রীলঙ্কার হাম্মালতোতা পোর্টে জয়েন্ট নেভাল এক্সারসাইজের কথা ছিল, এটা স্থগিত করেছে ভারত, ডিপ্লোম্যাটিক্যালি এটা ম্যানেজ করেছে। মালদ্বীপসকে অনেকটা ম্যানেজ করেছে। এখন প্রশ্নটা হচ্ছে, যেই রাষ্ট্রের সাথে আমাদের বিরোধ পাকিস্তান, এখন এই রাষ্ট্রটির যে যুদ্ধনীতি, সামরিক নীতি, সেই সামরিক নীতির সাথে মানে ভারতের সামরিক নীতি পার্থক্য রয়েছে। কারণ হচ্ছে ওরা শুধু যুদ্ধকেই প্রমোট করে এবং জাতীয় ব্যয় বরাদ্দের একটা বড় অংশ আর্মামেন্টসে খরচ করে, কিন্তু আমরা কিন্তু সোশ্যাল ওয়েলফেয়ারও করি, আবার আর্মামেন্টসও করি। এবং দুটো প্রতিবেশী রাষ্ট্র যে সামরিক দায়িত্বশীলতার পরিচয় দিতে না পারে, তার নিদর্শন হচ্ছে পাকিস্তান। কারণ হচ্ছে একাধিকবার সিমলা চুক্তি অনওয়ার্স যে বিভিন্ন রকম পাকিস্তানের কাছ থেকে আমরা আক্রান্ত হয়েছি, প্রতিবারই দেখা যাচ্ছে পাকিস্তান আক্রমণ করেছে এবং উইদাউট এনি নোটিশ। এবং কার্গিল ওয়ার, কারণ সেই বছর কিন্তু ওয়ার হওয়ার কথা ছিল না, কারণ সেই বছর ফেব্রুয়ারিতে অটল বিহারী বাজপেয়ী লাহোরে বাসযাত্রা করে যান, শান্তির বার্তা দিয়েছিলেন। সুতরাং এমন একটি প্রতিবেশী যা আনপ্রেডিক্টেবল, সুতরাং তাদের প্রতি আমাদের যে সামরিক নীতি, আমাদের যে স্ট্র্যাটেজি, সেটা খুব মানে স্থির নয়, খুব ডাইনামিক আর কি। সুতরাং আমাদের প্রতিটি মুহূর্তে সজাগ থাকা প্রয়োজন।
এবং ব্রিগেডিয়ার সমীর মিত্র স্যার খুব সুন্দরভাবে বললেন যে সফট লাইন ওয়ার যেটা সফট ওয়ারের একটা কনসেপ্ট, সাপ্লাই চেইন বন্ধ করবো আমরা, ওয়াটার বন্ধ করবো, এটা যেমন একটা দিক। পাশাপাশি এর আগে কিন্তু আমরা কখনো জল বন্ধ করার কথা ভাবিনি, কারণ জল বন্ধ করলে যে লাইফ লাইন পাকিস্তানের সিন্ধু নদের এবং উপনদ যেগুলো ট্রিবিউটারিজগুলো রয়েছে, জিলাম, রুটলেজ, রাবি, বিয়াস, এগুলো পাকিস্তানের প্রায় একদম করাচি ওখানে গিয়ে আরাবিয়ান সাগরে মিশেছে। এবং পুরো যদি এরিয়াটা দেখি, পাকিস্তানের যে কৃষিকাজ থেকে শুরু করে পাকিস্তানের ইন্ডাস্ট্রিয়াল ওয়াটার সাপ্লাই, পাকিস্তানের হাউস হোল্ডসের প্রায় 11,65,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ভারত থেকে শুরু করে এটা বিস্তৃতি, মানে 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 মানুষ বেনিফিটেড হয়। এখন এইটা যদি বন্ধ করা হয় তাহলে যেটা হতে পারে, আন্তর্জাতিক ক্ষেত্রে এটা চাপ আসতে পারে ভারতের উপর, কারণ বিশ্বব্যাংক ট্রাইলেটারাল টিটি, বিশ্বব্যাংকের ইনভলভমেন্ট রয়েছে। এখন যদিও ভারতের উপর চাপ সৃষ্টি হয়, কিন্তু ভারতের পক্ষ থেকে আবার পাল্টা মানে যুক্তি দেওয়া হবে যে বিভিন্ন সময়ে যেই নদীগুলো উৎপন্ন হয়েছে চায়না থেকে, সেই নদীগুলো ভারতের উপর দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশেও গিয়েছে, যেমন ব্রহ্মপুত্র, সেখানে তো চায়না যখন তখন জল বন্ধ করে কিংবা অতি জল প্রবাহের কারণে আমাদের বন্যা হয়। তো চায়নাকে তো কেউ প্রশ্ন করতে পারে না, আন্তর্জাতিক বিচার হয় না। কতদিন ভারতই বা এই জল আটকে রাখতে পারবে? হ্যাঁ, এইটা ডিপেন্ড করছে হচ্ছে যে পাকিস্তানের অ্যাটিটিউডের উপর। যদি পাকিস্তান ভারতকে বার্তা দেয় না, যদি মানে মনে হয় যে পাকিস্তান কিছু নমনীয় মনোভাব প্রকাশ করছে, তখন হতে পারে। বা আন্তর্জাতিক ক্ষেত্রে যদি বিশাল চাপের সম্মুখীন হয়, সেটা ভারত রিথিঙ্ক করতে পারে, বা ওয়ার্ল্ড ব্যাংকের কাছ থেকে যদি কোনো মেসেজ আসে। আদারওয়াইজ আমার মনে হয় ভারত স্টিক করবে ফর টাইম বিং। কিন্তু ভারতের সেই জলটা বহন করার বা ধরে রাখার ক্ষমতা কি থাকবে না? সেটা একটা টেকনিক্যাল প্রশ্ন। সেই ক্ষেত্রে ভারত, আমি কিছুদিন আগে একটা দেখছিলাম একটা নিউজ পেপারে, যে সেখানে ভারত মনে করছে যে আপস্ট্রিমে যে আরও কিছু নতুন ক্যানেল করতে হবে, তাহলে সেই জলগুলোকে বাইপাস করে অন্যদিকে, ভারতের অন্যদিকে প্রবাহিত করতে হবে। তাহলে তো সেখানে বাঁধে এতটা চাপ নিতে পারবে না। হ্যাঁ, আর যেটা উচিত সেটা হচ্ছে বর্ষার আগেই করতে হবে। সেটা এত অল্প সময় করতে পারবে কিনা, এটা খুব টেকনিক্যাল প্রশ্ন। তাহলে সেক্ষেত্রে পুরোপুরি জল সরবরাহ বন্ধ কি আমরা বলতে পারবো, মানে পাকিস্তানের? আমার মনে হয় এটা পার্শিয়াল, কারণ পুরোটা করলে আমাদেরও যে বাঁধের বহন ক্ষমতা, ধারণ ক্ষমতা, সেটাও একটা বড় চাপের মুখে পড়বে। ঠিক। বেশ, বিশিষ্ট সেবা পদকপ্রাপ্ত ভেটারেন এয়ার কমান্ডার রঞ্জন মুখোপাধ্যায়ের কাছে আরেকবার একটু যাব, যেটা এখানে খুব তাৎপর্যপূর্ণ। যে দেখুন, যুদ্ধ আমরা কেউ চাই না, সাধারণ মানুষ কখনোই যুদ্ধ চায় না, কিন্তু যে পরিস্থিতি তৈরি হচ্ছে তাতে এই যে সেনাবাহিনীর তরফ থেকে বারবার এই কথা বলা হচ্ছে যে আমরা প্রস্তুত, 3 সেনাবাহিনীর পক্ষ থেকে এই কথা বলা হচ্ছে যে আমরা প্রস্তুত, কিন্তু সেনা প্রস্তুত হলেও যুদ্ধ হবে কি, এইটা এই মুহূর্তে দাঁড়িয়ে লাখ টাকার প্রশ্ন। যদি না হয়, কি কারণে হবে না, আর যদি হয় সেটারই বা মানে কি প্রভাব পড়তে পারে সার্বিকভাবে আন্তর্জাতিক বিশ্বে, কি মনে হয় আপনার? দেখুন, যুদ্ধটা একটা ডেটারেন্ট, মানে আপনার কাছে কতটা যুদ্ধের প্রস্তুতি এবং আপনার কাছে কত ওয়েপন্স আছে, কত ফাইটার্স রয়েছে, কতগুলো মিসাইলস আছে, ক্রুজ মিসাইলস কত আছে, এইগুলো ব্যালিস্টিক্স মিসাইল কিরকম আছে, কতটা নিউক্স আছে। যেমন ওদের রেলমন্ত্রী এবং বিলাল প্রলাপ বকে যাচ্ছে আমাদের 130টা নিউক পুরো ভারতের দিকে মুখ করা, এগুলো সমস্ত হচ্ছে রিটরিক থ্রেটস, এর কোনো মানে নেই। আমার মনে হয় না যে এখনো ওরকম কোনো একটা সিচুয়েশন এসেছে। তবে হ্যাঁ, আমরা হয়তো অনেকগুলো অপশন আমাদের কাছে আছে, যেমন আমরা ধরুন মাল্টি ডোমেন স্ট্রাইকস পাকিস্তানে করতে পারি, যেখানে ওদের মিলিটারি এস্টাবলিশমেন্টগুলো, যেখানে ওদের টেররিস্ট ক্যাম্পসগুলো আছে সেখানে আমরা করলাম। আর্টিলারি ব্যারাজ আর্মি ক্যাম্পসগুলোতে আমরা অ্যাক্রস দ্য বর্ডার করতে পারি। আমরা একটা ওপেন ওয়ারফেয়ারও করতে পারি ওদের সঙ্গে, কিন্তু একটা ওয়াইডার এয়ার স্ট্রাইকও করতে পারি। নানা রকমের আমাদের অপশনস ওপেন আছে যেগুলো আমরা ওদের সঙ্গে করতে পারি। তাছাড়াও দেখুন, বালুচ লিবারেশন আর্মি এবং পাস্তুন ইনসার্জেন্টস পাকিস্তানকে কিন্তু অনেক মাথা ব্যথা অলরেডি দিচ্ছে, টাফ টাইম পাকিস্তানের জন্য। এছাড়া আন্তর্জাতিক স্তরে রাশিয়া, ইসরায়েল, ইউএস আমাদের সঙ্গে আছে ভালোভাবে, এবং সেখানে চায়নাও পাকিস্তানের এই যে এই টেররিস্ট অ্যাটাকটাকে কিন্তু নিন্দনীয় বলেছে। রঞ্জনবাবু, এই মানে চায়না, আপনি যখন চায়নার কথা তুললেন, আমি বলি, মানে জানতে চাই আপনার কাছে যে এবার কি একটু বেশি ক্যালকুলেটিভ চায়না? ডেফিনেটলি ক্যালকুলেটিভ। তার কারণ তার কারণ হচ্ছে চায়নার সঙ্গে আমাদের সম্পর্ক এখন অনেকটা মানে ভালো দিকে টার্ন নিয়েছে এবং মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং অনেক হচ্ছে।
তাই জন্য তারা পুরোপুরি ফুললি, বাট দে আর ভেরি, ওরা বাংলাদেশের প্রতি বেশি ঝুঁকে আছে এখন, এবং স্পেশালি ইউনিসের এই যে মন্তব্যটা ছিল আমাদের নর্থ ইস্টার্ন স্টেটস নিয়ে। তাছাড়াও পাকিস্তানের একটা জিনিস বুঝতে হবে যে পাকিস্তান ইজ ভেরি জেলাস অ্যাবাউট দ্য প্রগ্রেস আমরা যেটা JNK-তে হচ্ছে, ওয়েদার ইজ বাগলিয়ার হাইড্রো পাওয়ার প্রজেক্ট যেটা ওরা অপোজ করছে, বাকি জিনিসগুলো আছে সেখানে। জিডিপি যেমন পাকিস্তানের পিওকে যদি আপনি দেখেন বা পুরো পাকিস্তানের দেখেন এবং আমাদের কাশ্মীরের দেখেন, হাইয়েস্ট এখন বেস্ট হচ্ছে। ক্লাইমেট চেঞ্জ, গ্লোবাল ওয়ার্মিং, এই সমস্ত জিনিসগুলো জলের সঙ্গে জোড়া আছে। আপনি যেমন আগের প্রশ্নটা করলেন, সেখানে আমি আগে বলেইছি যে 13.43 লাখ একর আমরা অ্যাকচুয়ালি এই জল থেকে করতে পারি, কিন্তু আমাদের ক্যানেলগুলো পুরনো হয়ে আছে, আমাদের সেগুলো সারাতে হবে। মিস্টার নন্দী এটা ঠিকই বলেছেন। একটা জিনিস আমার কিন্তু খুব স্ট্রাইকিং লাগছে, যেটা আমাদের ডিপ্লোম্যাটিক লেভেলে এবং বিদেশ মন্ত্রণালয় থেকে স্পেশালি ট্যাকেল করা উচিত। এই যে টার্কি থেকে যে 6টা এয়ারক্রাফট এলো, এতে কি আপনি ভাবছেন খালি কার্গো এলো? এবং মিস্টার সমীর মিত্র বললেন একটু আগে, আমি একমত, আগে পাকিস্তান ভাড়াটে জঙ্গি আফগানিস্তান থেকে আমদানি করত, এবং আমার দৃঢ় বিশ্বাস এই যে 6টা প্লেন টার্কি থেকে এলো, এতে সিরিয়ার থেকে ISIS এর কিছু লোকজন ভাড়া করা পাকিস্তান এনেছে, এবং তাদের আবার পোরাস বর্ডার দিয়ে ইনফিলট্রেট করার চেষ্টা করছে। They go with that policy of 1000 cuts to India and let them bleed slowly. So they will keep on doing it, whether in the northern front or the western front or in the eastern front. এবং আমাদের সজাগ থাকতে হবে। আমি বারবার বলি, সিকিউরিটি ইজ নট, রিপিট, নট অনলি দ্য রেসপন্সিবিলিটি অফ সেনা অর অর্ধসেনা অর প্যারামিলিটারি, ইট ইজ রেসপন্সিবিলিটি অফ ইচ অ্যান্ড এভরি ইন্ডিয়ান সিটিজেন। এবং সেখানে একটা আমূল পরিবর্তন কিন্তু JNK-তে আমরা দেখছি। সেটা হচ্ছে, আগে ওদের একটা মনোভাব ছিল, উই আর নট ইন্ডিয়ানস, উই আর নট উইথ ইন্ডিয়া, উই আর আইডিওলজিক্যালি রিলিজিয়াসলি আমরা পাকিস্তানের সঙ্গে আছি। এখন যেটা অনেক বদলাচ্ছে। একদম বিমলবাবুর কাছে যাব। বিমলবাবু, পরমাণু যুদ্ধ নিয়ে অনেক কথা শুনছি, কিন্তু অলিক কল্পনা এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা। দেখুন, পরমাণু যুদ্ধ যেটা, এটা আমরা চট করে আমরা ভারতীয়রা কখনোই ভাবে চাই না, আমরা ভারতের সেনাবাহিনী কখনোই চায় না এটা। আমরা কোনো সময় এমন কাজ করব না যাতে সারা বিশ্বের ক্ষতি হয়, কারণ পরমাণু যে বোম বা পরমাণু যে শক্তি, সেই শক্তির যে মানে কতখানি কঠিন সেই জিনিসটা, সেটা হচ্ছে যে আমরা চট করে ওটার ব্যবহার করবও না। তবে একটা কথা হচ্ছে যে আমাদের কাছে যা আছে, আমাদের কাছে মিসাইল যা আছে, আমাদের কাছে যা আছে যথেষ্ট। আমাদের কাছে পরমাণু শক্তি ব্যবহার করার কোনো প্রয়োজনই নেই আমাদের কাছে। আমরা শুধু অপেক্ষা করছি, কারণ হচ্ছে যে আজকে দেখুন, ভারত কিন্তু যেভাবে আমরা তৈরি হয়ে আছি, আমি একটা কথা বলতে চাই, আজকে ভারত যেভাবে তৈরি হয়েছে, যে কোনো মুহূর্তে আমরা কিন্তু অ্যাটাক করতে পারি পাকিস্তানকে। একটা জিনিস খেয়াল রাখবেন, আজকে পৃথিবীতে, পুরো পৃথিবীর যে ইয়েটা চিন্তা করে দেখবেন, এখন যেই মুহূর্তে আমরা পাকিস্তানকে আক্রমণ করব, একটা জিনিস তারা বলবে, দেখো পৃথিবীর সমস্ত ইয়ের কাছে যেয়ে বলবে যে দেখো আমরা এরকম, আমাদের কাছে কোনো কিছু নেই, আমরা এরকম অনেক ভারতবর্ষ থেকে অনেক নিচে আছি, আমরা আমাদেরকে এইভাবে আক্রমণ করেছে, তোমরা আমাদেরকে বাঁচাও। আমরা ভারতীয়রা এই সুযোগটা কোনো মতে দিতে চাই না। আমরা চাই তারা, দেখুন, আমি 65 সালে যুদ্ধে ছিলাম, 71 সালে যুদ্ধে ছিলাম, আমরা কিন্তু 65 সালেও আমি বলছি, আমি যুদ্ধে কখনোই আমরা আগের অ্যাটাক করিনি, এবং 71-ও তাই। 71-এ আমরা কখনোই আগে অ্যাটাক করিনি। আজকে পাকিস্তান কিন্তু জিনিস খেয়াল রাখবে, সেই সেম জিনিস করে যাচ্ছে। তারা শুধু ওয়েট করে আছে ভারতবর্ষ কখন তাদের অ্যাটাক করবে, এবং সেটাকে তারা একটা ইন্টারন্যাশনালি একটা প্রজেক্ট করতে পারবে। সেটা একদমই। আমি সমীরবাবুর কাছে আসবো। সমীরবাবু, পাকিস্তান যা যা করছে, মানে এই মুহূর্তে তো জিডিপি 60%-এরও বেশি বোধহয় তাদের ঋণ, প্লাস বালুচিস্তান আলাদা হওয়ার দাবি আরও জোরালো হচ্ছে। অর্থনীতির যা অবস্থা পাকিস্তানের এই মুহূর্তে দাঁড়িয়ে, বা সার্বিকভাবে যে জায়গায় পাকিস্তান রয়েছে বিশ্বের মানচিত্রে, পাকিস্তানের মানুষের কাছে তো জবাবদিহি করতে হয় পাকিস্তান সরকার, মানে অ্যাটলিস্ট উচিত জবাবদিহি করা। তো এই মূর্খামিগুলো কেন করছে তারা? পাকিস্তানের কাছে উচিত আর অনুচিত সেটা বোধহয় নেই, বোধহয় ওখানকার মানুষের কথা ওখানকার সরকার ভাবে না। কে ভাবে? আজকে ওদের যে জয়েন্ট কনফারেন্সটা হয়েছে জেনারেলদের, সেখানে স্পেশাল একবারে ক্যাটেগরিক্যালি বলে দিয়েছে
যে এই মুনির যে এখন আশিক মুনির, রয়েছে, হ্যাঁ। সেই মুনির ভদ্রলোক এই টেরোরিজমটাকে উনি কন্ট্রোল করেন এবং উনি ইয়ে করেন, ম্যানেজ করেন। তার মানে এটা কি, ইট ইজ এ লিগ্যাল সিল যে ওরা এটা এই বাজে ইয়েটাকে চিরকাল প্রমোট করে এসছে, যেটা আমরা অ্যাপ্রিহেন্ড করতাম, এখন সেটা কনফার্ম হয়ে গেল। দ্বিতীয়ত যেটা, any war, the dirtiest thing, the most expensive, dirtiest event is the war. সেখানে মানুষ হিসাবে মরবে, এবং একটা ওয়ার মানে মিনিমাম আমাদের 5 বছর পিছিয়ে যাওয়া। একদম। এবং এই নিউক্লিয়ার মিসাইল, এটা আমরা কিন্তু পাকিস্তান আমাদের সঙ্গে প্রায় কাছাকাছি, অ্যাবাউট 10 মিসাইলসের গ্যাপ রয়েছে, আদারওয়াইজ বাকি ব্যাপারে আমরা অনেকটা ওপরে রয়েছি। ওয়ার ইজ এ ভেরি ভেরি ডিফিকাল্ট থিং। সেখানে আমরা চাই মানে কি, যতক্ষণ না আমাদের এই ফোর্স করে, আমরা কিন্তু কোনদিন ইনিশিয়েটিভ নিয়ে লড়াই করিনি, বিকজ দ্যাট ইজ দ্য ট্রেডিশন। আমরা যে জায়গাটা অকুপাই মানে ক্যাপচার করেছি, সেটাকে ফেরত দিয়ে দিয়েছি। এই সবগুলো ইয়ে করে আমার যেটা মনে হচ্ছে যে জলচুক্তিটা যেটা এখন হেল্ড ইন অ্যাবেন্স, সেই জায়গাটায় একটা ইন্টারন্যাশনাল প্রেশার আসতে পারে, কারণ জলের ব্যাপারে একটা ইন্টারন্যাশনাল একদম সময় শেষ। আমি দেবাশিস দাকে দিয়ে শেষ করবো আজকে অনুষ্ঠান। দেবাশিস দা, ভারতের কি তাহলে এখন অপেক্ষা ছাড়া আর কোনো কিছু করার নেই? হ্যাঁ, ভারত তো বার্তা দিয়ে দিয়েছে, এবার ওয়েট করছে পাকিস্তানের পক্ষ থেকে কি প্রতিক্রিয়া আসে। নাকি পাকিস্তানের ভুলের অপেক্ষা করছে ভারত? হ্যাঁ, অবশ্যই স্ট্র্যাটেজিক্যালি তো চেষ্টা করছে পাকিস্তান কি ভুল করে, যদি আক্রমণ করে আমরা রিটালিয়েট করবো, সেটা বারবারই হয়েছে। এখন পরিষ্কার কথাটা হচ্ছে, এমন একটি রাষ্ট্রের সাথে আমাদের স্ট্র্যাটেজিক ইকুয়েশন, যে রাষ্ট্রের একটু আগে সমীর বাবু বললেন ঠিকই, একটা ফেল স্টেট, যে স্টেটে নিজেদেরই নিরাপত্তা নিয়ে, অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে কিছুদিন আগে বিএলএর দ্বারা অনুষ্ঠিত সন্ত্রাসবাদী হামলার কথা আমরা জানি, এবং এই যে বালুচিস্তান, সে নিজেই আলাদা হতে চায়, আজ থেকে না, 1947 থেকে আলাদা হতে চায়। এবং নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স একই সমস্যা, যে নিজের অভ্যন্তরীণ সংকট মোকাবিলা করতে পারে না, সেই রাষ্ট্র যুদ্ধে জড়াবে। অর্থাৎ এই যে অ্যাকাউন্টেবিলিটির প্রশ্ন বলেন না, সে না জনগণের প্রতি সেই রাষ্ট্রের প্রধানরা অ্যাকাউন্টেবল দেশের, না বিশ্ব মানে সম্প্রদায়, আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি বা প্রতিবেশী রাষ্ট্রের প্রতি অ্যাকাউন্টেবল। সুতরাং সেই রাষ্ট্রে যখন কোনো ভুল করবে, আমরা সেই ভুলের অপেক্ষা আছি, না নয়তো পাকিস্তান এটা ইস্যু করবে যদি আগে থেকে আমরা কোনো কিছু করি। সুতরাং আমার মনে হয় ভারত একটা স্ট্র্যাটেজিক অটোনমির মাধ্যমে একটা ম্যাচিউর ফরেন পলিসি এবং ডিফেন্স পলিসির পরিচয় দেবে আগামী দিনে। একদম 10 আমি সেকেন্ড, একটা 10 বলবো সেকেন্ড, হ্যাঁ। যে দি হোল নেশন ইজ লুকিং আপ, এইটা যেন ডাইলিউট না হয়। এই যে 26 জন মারা গেছে, তাদের আত্মাকে যেন আমরা অসম্মান না করি। কারণটা হচ্ছে যে পাকিস্তান, আমি অনেকবার বলেছি যে আই এম রেডি টু ট্রাস্ট কোবরা বাট নট পাকিস্তান। একদম এই বার্তাটা দিয়ে আজকে শেষ করতে চাইবো আল্লাহ এবং প্রত্যেকে যারা আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন, অতিথিদের প্রত্যেককে ধন্যবাদ জানাবো। আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন ক্যামেরার উপর থেকে, আপনাদেরও ধন্যবাদ। শেষ করছি, অন্যান্য সব খবরের জন্য চোখ রাখছি।